এই সেই কুলাঙ্গারের বাচ্চা যিনি শহীদ আল্লামা সাঈদীর ছবিতে লাথি মেরেছে। এই জানোয়ারের বাচ্চার পরিচয় হলো তিনি রংপুর জেলা ছাত্র দলের নেতা মুরসালিন গালিব শক্তি। কিন্তু হৃদয় চুরমার হয়েছে যখন দেখেছি রংপুরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর প্রতিকৃতির উপরে জুতা দিয়ে আঘাত করা হয়েছে, তখন হৃদয় চুরমার হয়ে গেছে। বন্ধুরা, মানুষের যখন পতন হয় তখন পদে পদে ভুল করে, তাই ছাত্র দলের অবস্থা যে হেইয়া তোরা ছাত্রদল ছাত্র শিবির নিজেরা মারামারি করতেছে, বেশ ভালো কথা। কিন্তু এই জায়গায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ছবি ব্যানারে প্রিন্ট করে তার ছবিতে জুতা নিক্ষেপ করা, এদের মানে কি করছে সাঈদী তোদেরকে? যেই ছাত্র দলের মুক্তির জন্য শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহ দোয়া করেছিলেন, সেই ছাত্র দলই আজকে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহর ছবিতে জুতা নিক্ষেপ করে অপমান করেছে। তাদের প্রত্যেকেরই ধ্বংস অনিবার্য। আপনারা জানেন যে গতকালকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের কিছু গুন্ডা পান্ডা সন্ত্রাসীরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছবির উপর জুতা নিক্ষেপ করেছে। এটা আমাদের হৃদয়ে রক্তকরণ হয়েছে। সেই জামায়াত নেতাদের ছবিতে এবার জুতা পেটা করার মতো ঘৃণিত কাজ করলো ছাত্রদল। ফলে জনমনে এখন একটাই প্রশ্ন, তবে কি ছাত্রলীগের চেয়েও ভয়ঙ্কর রূপে ফিরছে ছাত্রদল? আজ সেই মানুষটাকে বেরোবিতে রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে অপমান করা হয়েছে। এখন আওয়ামী লীগ আবার ফিরবে এই জুজু দেখিয়ে বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনগুলোকে যদি চোখ বুঝে ছাড় দেওয়া হয়, তবে বিএনপি খুব দ্রুত অতীতের সব রেকর্ড ভেঙে আওয়ামী লীগের চেয়েও শতগুণ বেশি হিংস্র এবং ভয়ঙ্কর রূপ ধারণ করবে। প্রথমে থাকা ভিডিও ক্লিপগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়ের দিকে ইঙ্গিত করছে। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। যেই ছাত্র দলের মুক্তির জন্য শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহ দোয়া করেছিলেন, সেই ছাত্র দলই আজকে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহর ছবিতে জুতা নিক্ষেপ করে অপমান করেছে। তাদের প্রত্যেকেরই ধ্বংস অনিবার্য। আপনারা জানেন যে গতকালকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের কিছু গুন্ডা পান্ডা সন্ত্রাসীরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছবির উপর জুতা নিক্ষেপ করেছে। এটা আমাদের হৃদয়ে রক্তকরণ হয়েছে। সেই জামায়াত নেতাদের ছবিতে এবার জুতা পেটা করার মতো ঘৃণিত কাজ করলো ছাত্রদল। ফলে জনমনে এখন একটাই প্রশ্ন, তবে কি ছাত্রলীগের চেয়েও ভয়ঙ্কর রূপে ফিরছে ছাত্রদল? আজ সেই মানুষটাকে বেরোবিতে রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে অপমান করা হয়েছে। এখন আওয়ামী লীগ আবার ফিরবে এই জুজু দেখিয়ে বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনগুলোকে যদি চোখ বুঝে ছাড় দেওয়া হয়, তবে বিএনপি খুব দ্রুত অতীতের সব রেকর্ড ভেঙে আওয়ামী লীগের চেয়েও শতগুণ বেশি হিংস্র এবং ভয়ঙ্কর রূপ ধারণ করবে। যাই গতকালকে কি ঘটছিল, গতকালকে ওনার ছবিতে কি মারা হয়েছিল দেখছেন না আপনারা? হৃদয়টা ভাঙ্গা চুরমার হয়ে গেছে। কাকে আপনারা এই অপমানটা করলেন গতকালকে এই রংপুরে? ভাই, দেওয়ালের মধ্যে ওনার পোস্টার লাগায়া আর অনেকেই ছিল। এমন অপমান, হায় হায়, আল্লাহ মাফ করুক তাদেরকে। আপনারা তো লেখাপড়া করেন, ছাত্র দল করেন, তাই না? আপনারা কি জানেন না আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কে? হায় হায়, এটা কোনো কথা? বিশ্ব মুসলিম উম্মার একজন নেতা এই দেলোয়ার হোসেন সাঈদী হুজুর, ওনাকে আপনারা চিনেন না? দেখেন ভাই ব্রাদার, এই পৃথিবীতে তো কত রকম মানুষ আছে, কত ধনী লোক আছে, কত রাজা বাদশাহ আছে। কেউ কি পারবে ওই আল্লাহর ঘরে মক্কা শরীফের ভিতরে ঢুকতে? পারবেন ভাই? পারবেন না। কত রাজা বাদশাহই তো চেষ্টা করছে, পারে নাই। কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ওই ঘরের ভিতরে গেছে, ওই চার দেওয়ালের ঘরের ভিতরে যাওয়ার অধিকার পাইছে। সৌদি বাদশাহ এই অনুমতি দিছে। তার মানে কারা চিনে ওনাকে? চিন্তা করেন, ওই মানুষটাকে আপনারা এইভাবে অপমান করলেন। উনি যেদিন শাহাদাত বরণ করে, কত মানুষ শাহাদাত বরণ করছে উনার জন্য, বুলেটের সামনে দাঁড়ায় গেছিল। আপনারা সবই জানেন। সেই মানুষটাকে আপনারা অপমান করলেন না, কাজটা ভালো করলেন না, এবং কতটা খারাপ করছেন তারও প্রমাণ তো পাওয়া গেলেন। হ্যাঁ, একদিন পরই প্রমাণ পাওয়া গেলেন, 24 ঘন্টা পার হয় নাই, ওর মধ্যেই কিন্তু ফেরত আসলো। 24 ঘন্টার মধ্যেই ভাই সেই অপমান, হ্যাঁ, আল্লামা সাঈদী হুজুরকে যে অপমানটা করছিল সেম অপমান ওনাদের কপালে নাই মারছে। আজকেই সেই অপমানটা হইলো সবাই সামনে, এবং সারা বিশ্বে ওই খবরটা পৌঁছায় গেল। কারণ ওইখানে সারা বিশ্বের রাষ্ট্রদূত ছিল বসা, ওনাদের সামনে এই ঘটনা ঘটছে। ভুয়া 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 চারিদিকে স্লোগান, আর ওই রাষ্ট্রদূতরা ভয়ে ভাই ওইখান থেকে পালাইতেছে। হ্যাঁ, চলে গেল সবাই। কত বড় অপমান হইলেন! 24 ঘন্টাও তো পার হয় নাই, এর মধ্যেই তো প্রতিদান পাওয়া গেলেন। কারণ আপনারা বহুত বড় অন্যায় করে ফেলছেন উনাকে অপমান করে। আল্লামা সাঈদী হুজুরকে যারা অপমান করছিল, ওর মধ্যে একটা ছেলে কিন্তু অলরেডি এই লাইফে এসে কান্নাকাটি করতেছে, ক্ষমা চাইতেছে। কারণ বাসায় ফেরত যাওয়ার পরই ভাই তার ভিতরে অন্যরকম রিয়াকশন হইতে শুরু করছে। রাত্রে ঘুমাইতে পারে নাই, চোখ দুটা লাল হয়ে গেছে। অনলাইনে আসা, লাইফে আসা ক্ষমা চাইতেছে, কান্নাকাটি করতেছে। ওই ছাত্র দলের একজন। ঠিক তেমনি আপনাদেরকেও কান্নাকাটি করতে হবে, অপমান আরো
হবেন সামনে। যদি এখনো প্রতিকার না করেন, এগুলো চলতে দেওয়া যাবে না। বেগম খালেদা জিয়ার সঙ্গেই তো ওনাদের উঠা বসা ছিল, একই মঞ্চে দাঁড়ায় ওনারা রাজনীতি করছে। বেগম খালেদা জিয়া যাদের সঙ্গে রাজনীতি করছে, যাদের নিয়ে সরকার গঠন করছে, তাদেরকে আপনারা জুতা মারা মানে কি জানেন? ওই জুতা গিয়া কোথায় পড়তেছে এটা একটু খেয়াল রাখেন। আপনারা বেগম খালেদা জিয়াকে অপমান করতেছেন, ছোট করতেছেন, আপনারা ইতিহাস বিকৃত করতেছেন, যার জন্য আজকে ওই ভুয়া ভুয়া স্লোগানটা উঠছে। কেন এই স্লোগান উঠছে আপনারা জানেন, তাও আমি একটু বলি। একটা ডকুমেন্টারি ছবি বানানো হয়েছে এই জুলাইয়ের উপরে, এটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে বানানো হয়েছে এই ডকুমেন্টারি। ওই ডকুমেন্টারির মধ্যে জুলাই ডকুমেন্টারি, কিন্তু ওইটার মধ্যে আবু সাইদ নাই। ওই ডকুমেন্টারি দেখলে আপনার কি মনে হবে জানেন? নাহিদ ইসলাম ওই টাইমে ছিল লন্ডনে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিল শিলংয়ে, ওনারা বাংলাদেশে ছিল না। এই জুলাইয়ের ঘোষক হিসাবে ওই ডকুমেন্টারিতে ওনারা বুঝাই দিছে তারেক রহমান সাহেব। চিন্তা করেন, এই জলজান্ত একটা বাস্তবকে, এই 2 বছর আগের বাস্তবকে আপনারা বদলাই দিতে চান, 2 বছর আগের ইতিহাস এখনই উল্টে দিতে চান। হায় হায়, আগের যুগ তো নাই। যেভাবে আপনারা আগে খাওয়াই দিছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেভাবে আপনারা বিকৃত করছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যেভাবে আপনারা চেতনার ব্যবসা করছেন, এবং মুক্তিযুদ্ধকে নিজের দলের জন্য, নিজের সুবিধার জন্য যেভাবে ব্যবহার করছেন, ওই দিন তো এখন নাই। ডিজিটাল যুগ। হ্যাঁ, শেখ হাসিনা যেটা দাবি করতো যে আমরাই এই ডিজিটাল যোগ করে দিছি, আমরাই সবাই হাতে হাতে টেলিফোন দিছি। সত্য বলুক আর মিথ্যা বলুক শেখ হাসিনা, মানুষ কিন্তু এই মোবাইলের কারণে আজকে সচেতন। মানুষ সব বুঝতে পারে। আপনারা কেন ইতিহাস বিকৃত করতে চাচ্ছেন এটাও মানুষ বুঝতে পারে। অনেক আগেই ভাই বলছি, জুলাই যদি স্বীকৃতি দেওয়া দেয় তাহলে পুরাটাই হয়ে যায় ওই জামাতে ইসলামের পক্ষে, এনসিপির পক্ষে, 11 দলের পক্ষে চলে যায় পুরাটাই। কারণ ওনারা তো না করছিল, এখন হ্যাঁ বললে তো জয়টা এদিকেই চলে যায় 11 দলের দিকে। তার মানে জুলাই সামনে চলে আসে কারা? জামাতে ইসলাম। এইখানেই মেইন প্রবলেম। এটা তো হইতে পারে না। তাহলে তো জামাতে ইসলাম সামনে চলে আসে, গণভোটের স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে জামাতে ইসলাম যে সামনে চলে আসবে এইটা ওনারা বুঝতে পারে। সঙ্গে ওনাদের আরো কেউ কেউ বুঝতে পারে, যারা বিদেশে বৈশা গুটি নাড়তেছে তারাও বুঝতে পারে। এই জন্যই ওনারা এই বাধাটা দিচ্ছে, এই জন্যই এই স্বীকৃতি দেওয়ার কথা বারবার বলে যে অক্ষরে অক্ষরে পালন করব। আজকেও বলছে সালাউদ্দিন সাহেব, আমরা অক্ষরে অক্ষরে পালন করব, যেটা আমরা সিগনেচার করেছি ওই জুলাই সনদপত্রের মধ্যে, ওইটা আমরা পালন করব। খালি মুখে মুখে বলে, কিন্তু মানুষ বিশ্বাস করে না। কারণ কি জানেন? উনি যে কত বড় ভুল করছে। ধৈর্য নেন, বিএনপি একটা জাহাজ, ওই জাহাজের প্রথম ফুটাটা কিন্তু করছে এই সালাউদ্দিন সাহেব। কিভাবে? এই সংসদে দাঁড়ায়া। এই সংসদে যে কোনো কথা বলবেন, যা কিছু বলবেন সবই ভাই রেকর্ড হয়ে যায়। ওইখানে দাঁড়ায় উনি বলছে আমরা মিথ্যা কথা বলছি জুলাই নিয়ে, আমরা ওই টাইমে বলছি শুধু ভোটের জন্য, আপনারা নির্বাচনটা দেরি করবেন তাই আমরা এই মিথ্যা কথাটা বলছি। ওইটা কিন্তু রেকর্ড হয়ে রয়েছে। ওইটাই কিন্তু প্রথম ফুটা। হ্যাঁ, ওই জাহাজের প্রথম ফুটা, ওইটা দিয়েই কিন্তু এখন একটু একটু করে পানি ঢুকা আরম্ভ হবে। সাবধান মাঝি, সাবধান, ঝড় উঠেছে, মাঝি সাবধান। দেখেন ভাই ব্রাদার, কত বড় অপমানটা আজকে হয়েছে আমাদের মহামান্য রাষ্ট্রপতি। হ্যাঁ, উনি চাইছিল ইংলিশে ভাষণ দিবে। হ্যাঁ, উনি দেখাই দিতে চাইছিল, উনি বুঝাই দিতে চাইছিল এই জুলাই কিভাবে হয়েছে। জুলাই 36 দিনের ইতিহাসটা উনি ইংরেজিতে বলতে চাইছিল, কিন্তু তার আগেই সবাই চলে গেল এবং যায় নিজের দেশের সাথে কি আলাপ করবে। যে ওইখানে গেছিলাম, সবাই কেমন জানি ভুয়া ভুয়া একটা শব্দ বলতেছিল, এর মানে কি, এর মানিও কিন্তু ওরা খুঁজে বাইর করবে। ভুয়া ভুয়া মানে কি? যখন দেখবে এর মানি এত জঘন্য, তার মানে অপমান, আমাদেরকে এত অপমান করছে, সারা বিশ্বে খবরটা পৌঁছায় গেল। ওই যে একটু আগে বললাম, গতকালকে যে অপমানটা করছেন ওইটারই কিন্তু বিচার ওই আসমান থেকে আসছে। কিভাবে সারা বিশ্বের কাছে অপমানিত হইলেন, এটা মাথায় নিয়েন। এখন আসি আল্লামা সাইদি হুজুর ওই কথাটা কেন বললো, ওই কথাটার অর্থ কি? যে আমার মন থেকে, হৃদয় থেকে আমি চিৎকার দিয়ে বলতে চাই, আমি বাঙালি না, আমি মুসলমান। কথাটা তো সত্যি ভাই, অস্বীকার যেতে পারবেন যদি আপনি মুসলমান হয়ে থাকেন। কিন্তু উনার বলার পিছনে আরেকটা মহান উদ্দেশ্য আছে তো ভাই, মহান উদ্দেশ্য। একটু ভাঙ্গা বলি তাইলে বুঝতে পারবেন। আমাদের দেশে এই 5ই আগস্টের আগে কয়টা দল? তখন তো এনসিপি ছিল না, আওয়ামী লীগ আর বিএনপি, এই দুইটাই শক্তি। আর ওনাদের সঙ্গে ঘুরে বেড়ায় কে? জামাতে ইসলাম। এই 5ই আগস্টের আগে, 36 দিনের আগের ঘটনা একবার চিন্তা করেন। এই দুইটা দল, আর এই দুইটা দলই কিন্তু স্বাধীনতার পক্ষের। একজনের দাবি আমার বাবা স্বাধীনতার ঘোষক, এই স্বাধীনতা আমার বাবা আনছে। আরেকজনের দাবি আমার বাবা এই স্বাধীনতার ঘোষক, আমার বাবার জন্যই এই স্বাধীনতা। একই জিনিস আমরা দেখতে পাইলাম ইদানিং কালে যেসব ঘটনা ঘটলো, এর মধ্যে তো এটাই প্রকাশ পাইলো। তার মানে দুইটাই কিন্তু স্বাধীনতার পক্ষের। আর এই স্বাধীনতাটা আইনা দিছিল কে আমাদেরকে? কারা দাবি করে যে আমরাই স্বাধীনতা আইনা দিছি, আমরা মুসলমান দেশটাকে 2 ভাগ করছি? ইন্দিরা গান্ধীর নাতি প্রিয়াঙ্কা গান্ধী লোকসভায় কি বক্তব্য দিল? আমরা কিন্তু পাকিস্তানকে 2 ভাগ করছি, আমার দাদি ইন্দিরা গান্ধী পাকিস্তানকে 2 ভাগ করছে, কিন্তু সেটা নিয়ে তো আমরা বড় গলায় কিছু কথা বলি না। তার মানে দেখছেন উদ্দেশ্যটা কি? পাকিস্তানকে 2 ভাগ করা, মুসলমান একটি দেশকে 2 ভাগ কইরা দেওয়া।
আর ওই টাইমে জামাতে ইসলাম চায় নাই যে মুসলিম একটি দেশ দুইটা ভাগ হয়ে যাক, এবং ওনারা বুঝতে পারতেছিল যে ভাগ কইরা ওরা এখানে আধিপত্য বিস্তার করবে, আমাদেরকে কাস্টমার বানায়া ওনারা এখানে দোকান খুইলা বসবে, এই দেশটাকে গ্রাস করবে। যেহেতু তিন দিকেই তারা ওনাদের উদ্দেশ্যটা বুঝা ফেলাইছিল, যার জন্য ওনারা যে পথে গেছিল সেই পথে কি রাজাকার, রাজাকার ওই রাজাকারের পথে চলে গেছিল। ইসলামকে ভালোবাসা মুসলিম একটা দেশ দুই ভাগ হয়ে যাক এইটা চায় নাই। কিন্তু রাজাকার কি একরকম না, রাজাকার দুই রকম। আরেকটা রাজাকার আছে এই দেশে, যারা পাকিস্তান থেকে আলাদা কইরা হিন্দুস্তানের দিকে চলে গেছে। ওই হিন্দুস্তানের দিকে যারা গেছে তারা হলো হিন্দুস্তানি রাজাকার, আর পাকিস্তানের দিকে যারা গেছিল তারা হলো পাকিস্তানি রাজাকার। বুঝা নিয়েন, যাদের সবচেয়ে বেশি মাথা ব্যথা দেখবেন দাড়ি টুপি নিয়া, ইসলাম নিয়া, তারাও কিন্তু হিন্দুস্তানি রাজাকার। আর এই রাজাকাররা কিন্তু 55 বছর যাবত এখনো জিন্দা আছে, বাইচা আছে। আর পাকিস্তানের সাথে যারা গেছিল পাকিস্তানি রাজাকার, তারা কেউ বাইচা নাই। দুই একজন বাইচা থাকতে পারে ভাই, হয়তো আরো বেশি বাইচা আছে, কিন্তু তারা গণার মধ্যে নাই। আছে কারা? এই বর্তমান জেনারেশন। এই বর্তমান জেনারেশন ইসলামকে ভালোবাসে দেখা তারা কিন্তু ওই রাজাকার ট্যাগটা দেয়, অথচ তারা কিন্তু এই পাকিস্তানের আমলের জন্ম না, এরা 90-তে জন্ম, এই 2000 সালে জন্ম। এই 22 বছরের 23 বছরের ছেলেকে আমরা রাজাকার ট্যাগ দিতেছি, কারণ ওরা মুসলমান, ওরা ইসলামিক রাজনীতি করে। যেমন শিবিরের সবাইকে ট্যাগ দেয় ওই যে পাকিস্তানি রাজাকার, রাজাকার, কারণ তারা ইসলামিক রাজনীতি করে বলে ওই ট্যাগটা দেয়। এখন আসি আসল কথায়, যে দেশে 92 আর 94 ভাগ মুসলমান আছে, সেই দেশে কেন একটা ইসলামিক দল থাকবে না? কারণ কি ভাই, সে দেশে একটা ইসলামিক দল থাকা উচিত না? লোহাই তো লোহাকে কাটতে পারে। ওনারা যখন হিন্দুবাদী রাজনীতি কইরা বড় গলায় কথা বলতে পারে, আমরা কেন মুসলিমবাদী রাজনীতি কইরা বড় গলায় কথা বলতে পারুম না? আমাদেরকে কেন দাবায় রাখতে হবে? কেন রাজাকার ট্যাগ দিতে হবে? কারণ ওই যে আওয়ামী লীগ যেটা শিখাইয়া গেছে ওই পথেই কিন্তু হাঁটতেছে বর্তমান সরকার। হ্যাঁ, আওয়ামী লীগের ডায়লগ গুলাই কিন্তু ওনারা বলতেছে, আওয়ামী লীগের হেলমেটটাই কিন্তু ওনারা পড়তেছে। ওবায়দুল কাদের যেভাবে বলতো, আরে আওয়ামী লীগের কোনো দরকার নাই, আওয়ামী লীগের আর কোনো সংগঠনের দরকার নাই, ছাত্রলীগই যথেষ্ট, ঠিক একইভাবে বলা হয় বিএনপির কোনো দরকার নাই, বিএনপির কোনো সংগঠনের দরকার নাই, এই ছাত্রদলই এনাফ জামাতে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য, এই ছাত্র দলই এনাফ শিবিরকে ধ্বংস করে দেওয়ার জন্য। উচ্চ স্বরে এই কথাগুলা বলে, হাতে লাঠি মাথায় হেলমেট। দেখেন ভাই, ওই একই রূপ না? অবশ্য আপনারা নিজেরাও বুঝা ফেলাইছেন যে বাংলাদেশে আরেকটা শক্তির উত্থান হয়ে গেছে, আর ভোদাই বানানো যাবে না। হ্যাঁ ভাই, বাংলাদেশে আরেকটা শক্তির উত্থান হয়ে গেছে। এই এনসিপি সামনে থাকাতে এই এনসিপি কে যে যত কথাই বলুক না ভাই, কিচ্ছু যায় আসে না। তৃতীয় শক্তি যখন জায়গা উঠছে ভাই, হ্যাঁ, বিএনপি, আওয়ামী লীগ, তারপরে জামাত ইসলাম, এনসিপি, একটা তৃতীয় শক্তি কিন্তু জায়গা উঠছে দেশে, যার ফলে কোনো চিন্তার কারণ নাই, হতাশ হবার কোনো কারণ নাই। খুব তাড়াতাড়ি আমরা গণভোটের রায় পাবোই। আমরা ওই কিভাবে কে সংস্কার করবে, কারা কারা মিটিং করতেছে, কে কে বসবে, নতুন করে চিন্তার কিছু নাই। ওই ভোটের মধ্যেই তো সংস্কার আছে, ওই সংস্কার তো কইরাই গেছে ডক্টর ইউনূস স্যার। নতুন করে কোনো সংস্কার দরকার নাই, আগেরটাই পালন করতে হবে অক্ষরে অক্ষরে, এই ছাড়া কোনো উপায় নাই। মানতে হবে আপোষে, না হইলে বিপ্লবে। এখন বিপ্লবের মধ্যে দিয়ে মানবেন, আর নাইলে আপোষে মানবেন, সিদ্ধান্ত আপনাদের। বিদায়ের আগে শুধু এইটুকু বলবো, আল্লামা সাঈদী হুজুরকে অপমান করার 24 ঘন্টা পার হয় নাই, তার মধ্যে কিন্তু আপনারা নিজেরা অপমানিত হইলেন। এরকম অপমানিত বাংলাদেশের কোন সরকার এই পর্যন্ত হয় নাই। লক্ষণটা বুঝেন, এখনই সাপ মোচনের সময়। হ্যাঁ ভাই, সাপ মোচনের সময় এখনই। অভিশাপ থেকে বাঁচতে চাইলে গণভোটের স্বীকৃতি দিয়া সবাই মিলে একসাথে বাংলাদেশকে গইরা তোলেন। সবার জন্য সবাইকে দোয়া করবেন। এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।